হ্যালো সবাইকে, আমাদের এবারের ক্লাসের টপিক হলো টেকনিক্যাল এসইও অডিট। অর্থাৎ এই পর্বে আমরা একটা টেকনিক্যাল এসইও অডিট দেখব, যেটা প্র্যাকটিক্যাল হবে। মার্কেটে ইন্ডাস্ট্রিতে অনেক বড় বড় অডিট টুল আছে, তার মধ্যে আমরা 2টি বা 3টি বেছে নেব। আমাদের প্ল্যান 3টি টুল প্র্যাকটিক্যালি রিভিউ করা এবং সেখান থেকে কীভাবে টেকনিক্যাল অডিট করতে হয়, কীভাবে ইস্যুসগুলো খুঁজে বের করতে হয়। আর তার পরবর্তীতে আমরা মূলত আলোচনা করব সেগুলো সলিউশন এবং একটা রিপোর্টিং নিয়েও আমার একটা প্ল্যান আছে ভিডিও করার, যেটা আগে আমার প্ল্যান ছিল না, বাট রিসেন্টলি আজকে চিন্তা করলাম যে রিপোর্টিং নিয়েও একটা কিছু করা যেতে পারে। তো যাই হোক, আমরা আগে শুরু করি টেকনিক্যাল এসইও অডিট। তো টেকনিক্যাল এসইও অডিটটা আমরা করবো মূলত স্ক্রেমিং ফ্রগ। এটা একটা টুল, আপনারা যদি দেখেন, এটা হলো ওয়েব লাইক সফটওয়্যার বেজ একটা টুল। এটা আপনার ডাউনলোড করে সেই সফটওয়্যারটা রান করতে হয় যে কোনো সফটওয়্যারের মতো। এটা কোনো ওয়েব বেজ না যে আপনি একটা সাইটে গেলেন ওখান থেকে সেটা অডিটটা হবে, লাইক এই সেফের মতো না। তো এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে, আপনারা জাস্ট স্ক্রিমিং ফ্রগ জাস্ট এই নামটা দিয়ে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন এবং এটা ডাউনলোড করবেন। তো ফ্রি ভার্সনে আপনারা 500 ইউআরএলস, মানে আপনার নতুন ওয়েবসাইটের জন্য আর কি এটা ওকে। বাট আপনি যদি একটা ক্লায়েন্ট বা বিজনেস ওয়েবসাইট অডিট করে, দেখা যাবে যে সেক্ষেত্রে এটা পারবেন না, কারণ 500 ইউআরএলস যখন ক্রস করে তখন এটা আপনাকে আর ফ্রিতে ব্যবহার করতে দেয় না। তো এখানে এটা হলো লিমিটেশনস। তো তাহলে চলুন শুরু করা যাক। তো আমি আমার এখানে অলরেডি সফটওয়্যারটা ওপেন করে রাখছি এবং আমি আমার পার্সোনাল যে ওয়েবসাইটটি আছে এটা আমি জাস্ট রিসেন্টলি 2-3 দিন আগে মনে হয় আমি এটার অডিটের কাজটা লাইক ডিজাইনের কাজটা শেষ হয়েছে। সো আমি মনে করি যে দিস ইজ হাই টাইম, মানে এখনই বেস্ট সময় এই সাইটটা অডিট করার জন্য, কারণ আমি সাইটের পরবর্তী অনেক ইনভেস্টমেন্ট করবো, অনেক কন্টেন্ট পাবলিশ করব। তো এখন যদি এই প্রবলেমগুলো সলভ করি তাহলে দেখা যাবে যে আমি আর পরবর্তীতে এই ধরনের কোনো প্রবলেম ফেস করতে হবে না। তো আপনারা গিয়ে সিম্পলি যেটা করবেন, স্ক্রিন ফোনে ডাউনলোড করার পরে এটা ওপেন করার পর এরকম একটা ড্যাশবোর্ড পাবেন, এরকম একটা সার্চ মানে সাইট দেওয়ার একটা অপশন পাবেন। এখানে দেওয়ার পর এখানে স্টার্টে দিবেন। তো আমি অলরেডি স্টার্ট দিয়ে রাখছি যেন আপনাদের অপেক্ষা করতে না হয়। তো তারপরে যখন এটা দিবেন আপনারা এই ড্যাশবোর্ডটা পাবেন এবং আপনারা ডান দিকে যদি একটু খেয়াল করেন, এইদিকে আপনারা 2টি অপশন আছে, একটা ওভারভিউ, একটা হলো ইস্যু। তো ওভারভিউ যেটা আছে সেটা হলো যে বিভিন্ন ধরনের ইস্যু, এখানে বিভিন্ন ধরনের এখানে যে প্রবলেমগুলো আছে সেগুলো একটা সামারি আছে। তারপরে আপনার প্রত্যেকটা ক্যাটাগরি আছে। ক্যাটাগরিটা কীরকম, সেটা হলো যে ইন্টারনাল, সাপোজ একটা ইন্টারনাল একটা ইস্যু, ইন্টারনালের মধ্যে কতগুলো ইস্যু হতে পারে তার একটা সাবসেকশন। তারপরে এক্সটার্নাল, তারপরে সিকিউরিটিগত যত ইস্যু আছে এগুলো সাবসেকশন করা আছে আপনার বোঝার সুবিধার্থে। বাট আমরা যদি একটু ইস্যুস লিস্টে যাই, আমরা যদি একটু ম্যানুয়ালি রিভিউ করি, সেটা হলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি এখানে যেটা করবো সেটা হলো আমরা যে ইস্যু হাই প্রায়োরিটি যে ইস্যুসগুলো আছে, যেমন হাই তার মানে হলো এই প্রবলেমগুলো আমাদের ইমিডিয়েট ফিক্স করা উচিত। মিডিয়াম প্রায়োরিটি তার মানে হলো যে এটা পরে করলে হবে, বাট তারা একটা মিডিয়াম প্রায়োরিটি হিসেবে দিচ্ছে এবং এটা এখানে বলতেছে অপরচুনিটি। সো এই আর কি। তো আমরা এখানে এই 2টা প্রায়োরিটি দেখলে আমরা বুঝতে পারবো যে কোন ইস্যুগুলো কতটা মানে ইম্প্যাক্ট ফেলে একটা ওয়েবসাইটে। তো আমরা যদি ওয়ান বাই ওয়ান যদি একটু গো থ্রু করি, সেটা হলো প্রথমে যে ইস্যুসগুলো ধরছে আমি এখানে দেখতে পাচ্ছি সেটা হলো যে সিকিউরিটি এইচটিটিপি ইউআরএলস। এখানে আসলে বলা হইতেছে সেটা হলো যে আমার এই ওয়েবসাইটটা এইচটিটিপিএস এ বানানো, কিন্তু স্টিল অনেকগুলো পেজেস আছে যে পেজগুলো এইচটিটিপি ভার্সনে আছে। তো আমি যদি একটা ওপেন করি যে আসলে দেখি এটা ওপেন করা যায় কিনা। ওকে, সো এখানে একটা ইমেজ আমি দেখতে পাচ্ছি। এই ইমেজটা মূলত বলতেছে যে এইচটিটিপি ভার্সনে পাচ্ছে, বাট আমি ম্যানুয়ালি দেখতে পাচ্ছি এইচটিটিপিএস ভার্সনে আছে। তার মানে এখানে হ্যাঁ এই যে রিডিরেক্ট করা হয়েছে। আচ্ছা, গুড পয়েন্ট। সেটা হলো যে এই ইমেজটা আমার প্রথমে যখন আপলোড করা হয় তখন সম্ভবত এসএসএল কোনো একটা ইরর প্রবলেম ছিল, যার কারণে এটা এইচটিটিপিতে ভার্সনে হয়, বাট পরবর্তী এটা প্রপারলি রিডিরেক্ট হয়ে যায়। তো যেহেতু রিডিরেক্টেড আছে, সো আমি এগুলোকে আসলে ওইভাবে কনসিডার করছি না। পর হচ্ছে একটা ইস্যুটা হলো মিক্স কন্টেন্ট ইস্যু। মিক্স কন্টেন্ট মানে হলো এখানে যে কন্টেন্টগুলো আছে, এখানে যে লিস্টেড কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টগুলোতে এখানে বলা হচ্ছে যে হ্যাঁ এই কন্টেন্টগুলোতে কি আছে, এইচটিটিপিএস এবং এইচটিটিপি এই দুইটাই 2 ধরনের ইউআরএলসি আছে। যেমন এখানে যে এসইও শুড বি চেঞ্জ টু এইচটিটিপিএস, মানে হলো এই পেজগুলোতে মিক্স ইউআরএলস আছে। মিক্স ইউআরএল মানে হলো এই পেজগুলো এইচটিটিপিএস পারফেক্ট, বাট এই পেজগুলোতে যে লিঙ্কড ইউআরএলসগুলো আছে এগুলো হলো এইচটিটিপি ভার্সনে আছে। তার মানে এটাও 1 নম্বর এবং 2 নম্বর দুইটা ইস্যু কিন্তু সিমিলার।
আমরা যদি ওটা ফিক্স করি এটা অটোমেটিক ফিক্স হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা একটা ইস্যু দেখতে পাচ্ছি, সেটা হলো যে ক্যানোনিক্যাল ইস্যু। এখানে বেশ কিছু ক্যানোনিক্যাল ইস্যু দেখাচ্ছে। আমি যদি একটু একটা ইউআরএল রিভিউ করি তাহলে বুঝতে পারবো যে কি প্রবলেমটা হচ্ছে। এটা হলো ইউআরএল, ওকে, এটা ক্যানোনিক্যাল কার সাথে হয়ে আছে, এটার ক্যানোনিক্যাল লিঙ্ক ইউআরএল হলো বুঝতে পেরেছি। এটা একটা জিনিস খেয়াল করবো, সেটা হচ্ছে আমাদের এই পেজে যে সমস্যাটা আছে সেটা হলো এটা হলো একটা ইউআরএল, এখানে নেওয়া আছে হলো website.com/seo/link building/ হলো অন পেজ অফ পেজ এসিও। এখানে যেটা আছে সেটা হলো ক্যানোনিক্যাল ইউআরএল হয়ে আছে হলো SEO/অন পেজ অপটিমাইজেশন। তো আমি যদি একটু পেজটা ওপেন করি, আমরা একটু ওপেন করি, আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে এই পেজটাই আমি একটু কন্ট্রোল-শিফট-আর দিই। হ্যাঁ, এই পেজটাই আমরা এটা ইউআরএল, এটার ইউআরএল হইল একটা, বাট এটার ক্যানোনিক্যাল হয়ে আছে আরেকটা। এটাই মূলত প্রবলেম ধরছে, মানে একটা ডিফারেন্ট ইউআরএলকে এটা রিডিরেক্ট হিসাবে ধরছে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা যদি যেহেতু আমি ড্যাশবোর্ডে আছে আমি একটু দেখাই, সেটা হলো যে এই ধরনের প্রবলেমের সলিউশন কি। সেটা হলো যে বলতেছে যে ডিফারেন্ট ক্যানোনিক্যাল ট্যাগ। এই তো আমরা এটাকে যেটা করব, আচ্ছা আমি একটা ছোট কাজ করি। আচ্ছা আমি এখান থেকে একটু দেখাই ক্যানোনিক্যাল টেস্ট ট্যাগটা কেমন চেক করতে হয়। এই যে এখানে দেখাচ্ছে যে নন ক্যানোনিক্যাল একটা প্রবলেম আছে। কারণ কি? কারণ হলো আমার যে পোস্টের ইউআরএল প্লাস হলো আমার যে মানে ক্যানোনিক্যাল ইউআরএল, এই দুইটা ইউআরএল আসলে সেম না। এগুলো একটু নিখুঁতভাবে দেখতে হবে, এবং এটার সলিউশনও খুব সিম্পল। আমরা এখানে জাস্ট যাওয়ার পরে আমরা একটু যদি ইয়োস্টে যাই বা আমাদের র্যাঙ্ক ম্যাচ যে টুলটা আছে ওখানে যাওয়ার পরে আমি জাস্ট একটু, আচ্ছা এখানে কিন্তু কোনো ইউআরএল নেই। আচ্ছা আমরা জাস্ট পোস্টটা আপডেট করি। আমার মনে হয় এখানে একটা মিসম্যাচ আছে, আমরা এটা ইজিলি ফিক্স করতে পারবো। আমি জাস্ট পোস্টটা আপডেট করলাম, আপডেট করার পরে যদি আমি একটু দেখি, এই যে এটা ফিক্স হয়ে গেছে। একটু আগে কিন্তু এটা ইয়েলো কালার, হলুদ কালার ছিল, এখন কিন্তু এটা কি হয়েছে, সেলফ ইউআরএল হয়ে গেছে। এর মানে হলো এই ইউআরএলটা এবং এই ইউআরএলটা সেম। এক কথায় আমরা তো মেবি ক্যানোনিক্যাল ইউআরএল নিয়ে বসছিলাম, ক্যানোনিক্যাল নিয়ে কথা বলছিলাম। সেটা হলো যে আমার পেজ হচ্ছে এইটা, বাট আমি গুগলকে অন্য একটা পেজ দেখাচ্ছি যে তুমি এই পেজটা অন্য একটা পেজকে ইন্ডেক্স করো। তো সে এইটাই মূলত এখানে মিন করছে, তোমার একটা পেজ দেখা দিতেছে যে পেজের ইউআরএল এক, বাট এটা ক্যানোনিক্যাল আরেক পেজকে করতেছে। তো যাই হোক, এই প্রবলেমটা কিন্তু আমাদের সলভ হয়ে গেল। তো এইভাবে আমরা প্র্যাকটিক্যালি আর কি সলভ করতে পারি। কিছু প্রবলেম আমরা নিজেরা ফিক্স করবো, কিছু প্রবলেম আমরা ক্লায়েন্টের ইন্ডে পাঠাবো। আচ্ছা এখানে কিছু পেজেস বলছে নো ইন্ডেক্স, কিন্তু আমি একটা পেজও এখানে ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে না। প্রাইভেসি পলিসি আমার এটা নিজে থেকে নো ইন্ডেক্স করা আছে। আর ডাব্লিউপি লগ ইন এই ধরনের পেজগুলো মূলত পার্সোনাল পেজ, আমরা চাইলে পারে ওই পেজগুলো ইন্ডেক্স করাবো না, এই পেজগুলো ইন্ডেক্স করানোর কোনো প্রয়োজন নেই। এরপরে আমরা দেখতে পাচ্ছি সেটা হলো রেসপন্স কোড ইন্টারনাল ফর অ্যাক্সেস। এখানে একটা ইস্যু আছে, সেটা হলো আমরা যদি একটু দেখি, এই হলো ইউআরএল, এটা বলছে ক্লায়েন্ট ইউআরএল নো ইন্ডেক্সেবল। ঠিক আছে, আমরা যেটা একটু দেখি, ইউআরএলটা ওপেন করবো, একটু দেখি ইস্যুটা কি। আচ্ছা এটা হলো 404 পেজেস, এই পেজগুলোর এক্সিস্ট করে না। সো যেহেতু এই পেজগুলোর এক্সিস্ট করে না, আমাদের এখানে দুইটা কাজ হতে পারে। সেটা হলো যে আইদার আমরা এই পোস্টকে অন্য একটা পোস্টে রিডিরেক্ট করে দেবো, অথবা আমরা যেটা করতে পারি সেটা হলো যে এই পোস্টগুলো জাস্ট যদি আমাদের পেজগুলো ভ্যালুয়েবল হয় তাহলে আমরা অন্য পেজে রিডিরেক্ট করবো। যদি ভ্যালুয়েবল না মনে হয় বা যদি কোনো ব্যাকলিঙ্ক বা কিছু না থাকে তাহলে অ্যাজ ইট ইজ এটা এইভাবে আছে, এভাবে থাকবে। তবে আমরা যেহেতু অডিটে আছি, আমরা আসলে এইভাবে আমরা আরেকটু দ্রুত আগাই। সেটা হলো যেখানে স্ট্রিং ট্যাগে একটা প্রবলেম আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা ইউআরএল আছে। সো এই দুইটা ইউআরএল অ্যাফেক্টেড এই প্রবলেমে। আচ্ছা এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি রেসপন্স কোড ইন্টারনাল ব্লকড। এখানে একটা রেসপন্স ইস্যু আছে, কিন্তু আমি যে ইউআরএলটা রেসপন্স ইস্যু আছে এই ইউআরএলটা আসলে দেখার পরে আমার মনে হচ্ছে এই ধরনের পেজগুলো ডাব্লিউপি অ্যাডমিন স্ল্যাশ এই পেজগুলো আসলে আমাদের স্কিপ করাই বেটার। তারপরে পেজিনেশন ইস্যু আছে, সেটা হলো কোর্স পেজে। এই পেজটা আসলে পেজিনেশন ইস্যু থাকতে পারে, এবং এটার জন্য আমরা এটা ডেভেলপার দিয়ে ফিক্স করবো। এটা আসলে আমাদের থেকে এটা করাতে আমার স্কোপ নাই। এখানে নো ফলো কিছু পেজ দেখতেছি, যেটা আমরা ইতিমধ্যেই দেখছি যে নো ফলো পেজ একটু আগেই কিন্তু এই পলিসি প্রাইভেট পলিসি ছিল, এবং এটা আমি ইচ্ছা করেই নো ইন্ডেক্স করে রেখেছি।
আবার স্টেফলেন ট্যাগের এখানে একটা ইস্যু বলতেছে, স্টেফলেন ট্যাগে ইস্যুটা একটু দেখি। আচ্ছা, স্টেফলেন ট্যাগ, এই যে স্টেফলেন ট্যাগ, এখানে একটা প্রবলেম। আচ্ছা, ডিফল্ট আছে হলো কনসালটেন্ট। আচ্ছা, এখানে একটা মিস্টেক আছে, সেটা হলো এইটা হবে ডিফল্ট আর এটা হবে হলো, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা, আই গট দ্য পয়েন্ট, কথায় কি ইস্যু আছে, এটা ফিক্সেবল। তো আমরা যখন ফিক্সিং ক্লাসে যাব, যে কীভাবে এই ধরনের প্রবলেমগুলো ফিক্স করা যায়, সেখানে মূলত আমরা বিষয়গুলো দেখবো আর কি। মানে এটা আলাদাভাবে আলোচনা করবো ওয়ান বাই ওয়ান, প্রত্যেকটা প্রবলেমের জন্য একটা বা দুইটা প্রবলেমের জন্য আলাদা আলাদা ভিডিওস করবো, তাহলে জিনিসগুলো সহজ হবে। তারপর ইমেজ ওভার 100 কেবি, এটা একটা টেকনিক্যাল ইস্যু। আর ইয়া, এবং আমি যদি একটু ফিল্টার করি, আমার এখানে ইমেজ মোটামুটি বেশ কিছু ইমেজেস আছে যেগুলো 100 কেবির ওপরে। আসলে আমি যেটা পার্সোনালি মনে করি যে আমার কাছে এই জাস্ট 500-এর ওপর যে ইমেজেসগুলো আছে, এগুলো জাস্ট আমি আমার ইন থেকে আমি শুধু এই ইমেজগুলোই চেষ্টা করবো অপটিমাইজ করার, রেস্ট ইমেজগুলো যেমন আছে তেমন থাক। কারণ আমার কাছে ওই যে 100 কেবি এটা বলে, বাট 300, 400 কেবি, 500 কেবি স্টিল, এগুলো আমি পার্সোনালি ওকেই মনে করি। বাট স্টিল ক্লায়েন্টের এটা ডিপেন্ড করে। ক্লায়েন্ট যদি বলে না 100 কেবির উপরে প্রত্যেকটা ইমেজ তুমি আমাকে আইডেন্টিফাই করে দাও, আমার ডিপার্টমেন্ট ফিক্স করবে বা ওদের আইটি এক্সপার্ট ফিক্স করবে, সেটা ডিফারেন্ট কথা। তারপরে আমরা দেখতে পাচ্ছি লো কন্টেন্ট পেজেস, লো কন্টেন্ট পেজ। এখানে এই পেজগুলোতে কন্টেন্টের সংখ্যা কম, এটাও আমরা চাইলে পরে ডিক্লাইন দিতে পারি, এটাও একটা কাইন্ড অফ ইস্যু। এরপরে হলো টাইটেল ওভার, লাইক এগুলো বড় টাইটেল, এগুলো পেজের টাইটেলের সংখ্যা হলো যে 71, সো আমাদের কিন্তু স্ট্যান্ডার্ড হলো 60 বিলো, তো এটা একটা ইস্যুস। এখানে বিলো 30 ক্যারেক্টার্স, এর মানে হলো যে এই টাইটেলগুলো অনেক ছোট, এটা একটা ইস্যু। তারপরে H1 মিসিং, আমার এই পেজগুলোতে H1 নাই। যদি এই পেজগুলো ইম্পর্টেন্ট হয় আমি H1 দিব, আর যদি ইম্পর্টেন্ট না হয় আই উইল স্কিপ ইট। তো তারপর এটা টাইটেল 60, ওই যে এর আগেরটা, এই প্রবলেম আর এই প্রবলেম মোটামুটি সেম, একই একই প্রবলেম আর কি। তারপরে হলো মিসিং ক্যানোনিক্যাল পেজ, এগুলো সেট আপ নাই এবং একটা পেজ ওখানে গুরুত্বপূর্ণ না। তো মোটামুটি আমরা কিন্তু কথা বলেছিলাম হলো 15টা ইস্যুস নিয়ে। এখানে কিন্তু 15টার ইস্যু, বেশি ইস্যুস আছে, তো আমি টপ যে ইস্যুসগুলো এগুলোই কভার করলাম। তো মূলত এখান থেকেই মূলত আমরা সব লিস্টগুলো যখন পেয়ে গেলাম, তারপরে যেটা করব সেটা হলো যে আমরা ক্লায়েন্টের কাছে এই রিপোর্টটা এক্সপোর্ট করবো এবং ক্লায়েন্টের কাছে এই অডিট সামারিটাই দিব যে তোমার ওয়েবসাইটে এই প্রবলেমগুলো আছে। এবং এক্সপোর্ট করার জন্য যেটা করতে হবে সেটা হলো যে আমার এখানে মেবি স্ক্রিনে দেখতে পাচ্ছেন না, আমার এখানে একটু হাইড করা আছে উপরের অংশ। আচ্ছা, এখান থেকে যেটা করব, আমরা উপরে বাল্ক এক্সপোর্ট একটা অপশন পাবেন, ওখান থেকে গিয়ে ইস্যুস, আপনি গিয়ে অল ইস্যু যদি এখানে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে আমি জাস্ট আমি ডেস্কটপ, হ্যাঁ সিলেক্ট করা আছে, আমি সেভ দিলাম। এখানে যতগুলো ইস্যুস আছে সব ইস্যুসগুলো আমার ডেস্কটপে সেভ হয়ে গেল। এখন আমি কী করব, রিপোর্টিংয়ের সময় সমস্ত ইস্যুসগুলো লিস্ট করব। লিস্ট করার পরে আমরা ক্লায়েন্টকে প্রোভাইড করব যে তোমার এই হলো টেকনিক্যাল অডিট, আমি এই প্রত্যেকটা সেগমেন্ট করব, এক একটা এই সেগমেন্ট প্রত্যেকটা সেগমেন্টের আন্ডারে কী কী ইস্যুসগুলো আছে ক্লায়েন্টকে একদম ইন ডেপথ একটা রিপোর্টিং করে পাঠিয়ে দেবো। তো স্ক্রিনিং ফ্রগ ইজ ভেরি ইজি, এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কত সোজা। জাস্ট শুধুমাত্র আপনারা ওয়েবসাইটটা দিবেন, স্টার রানে দিবেন এবং নিজে থেকেই সব ইস্যুস বের করে দিবে। আপনারা জাস্ট ইস্যুগুলো একটু বোঝার ট্রাই করবেন কী ইস্যু, তারপর এক্সপোর্ট করে দিয়ে দিলে আপনার মোটামুটি কাজটা ডান। তো অডিট ভিডিও আমি এতটুকুই রাখলাম। ইনশাল্লাহ নেক্সট যখন ফিক্সিং ক্লাস বা আদার্স ক্লাসে যাব তখন বিষয়গুলো আরও বিস্তারিত আলোচনা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।